লিসা এবং কেট দুইজনেই খুবই ভালো বন্ধু। কাজের ফাঁকে ছুটি কাটাতে গেছে মেক্সিকোর একটি সমুদ্র সৈকতে অবস্থিত রিসর্টে। তাদেরকে এই ছুটিতে খুবই আনন্দ করতে দেখা যায়। তবে লিসা কোনো না কোনোভাবে দুঃখিত ছিল। কেট জিজ্ঞাসা করতেই সে জানায় তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, হয়তো সে তার বয়ফ্রেন্ডের যোগ্য নয়। তবে কেট তাকে খুশি দেখতে চায়, এই কারণেই অতীতের সকল কথা তাকে ভুলে যেতে বলে এবং এই মুহূর্তটিকে ভালোভাবে কাটানোর উপদেশ দেয়। কিন্তু রাতের বেলা লিসাকে পাশে না পেয়ে বাইরে ব্যালকনিতে তাকে বসে থাকতে দেখে। লিসা খুবই দুঃখিত ছিল তার বয়ফ্রেন্ডটাকে ছেড়ে যাওয়াতে। লিসা একটু অন্য রকমের মেয়ে ছিল, সহজ সরল এবং শান্ত প্রকৃতির। এই রকম তাকে দুঃখিত দেখে তার মন ভালো করার জন্য সেই রাতেই কেট তাকে তৈরি হতে বলে, কারণ তারা একটি পার্টিতে যাবে, ড্রিঙ্ক করবে এবং আনন্দ করবে। কেন অতীতের কথা ভেবে এই রকম সে দুঃখ পাবে? কেট তাকে তার সাথে একটি বারে নিয়ে যায়, যেখানে তাদের সাথে পরিচয় হয় লুইস এবং বেঞ্জামিনের, এবং কিছু সময়ের মধ্যেই তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। লুইস এবং বেঞ্জামিন ছিল স্থানীয় দুজন ছেলে। তারা লিসা এবং কেটকে এক অ্যাডভেঞ্চারের কথা বলে। প্রত্যেক উইকেন্ডে মেক্সিকোর এই সমুদ্রের নিচে এক বিশেষ মজবুত খাঁচায় প্রবেশ করে কিছুটা গভীরে ডাইভ করে তারা, এবং একেবারে কাছ থেকে বিশাল আকৃতির হাঙর মাছদের দেখে থাকে। আর এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার তাদের খুবই আনন্দ দেয়। লুইস এবং বেঞ্জামিন তাদেরকেও এই অফার দেয়, যদি তাদেরও ইচ্ছা হয় তারাও তাদের সাথে আসতে পারে, তাহলে ছুটি কাটানোটা তাদের কাছে সার্থক হয়ে যাবে। কেট তাদের কথায় রাজি হলেও লিসা রাজি হয় না, কারণ এটা কোনো সাধারণ ব্যাপারও তো ছিল না। সমুদ্রের গভীরে প্রায় 25 ফুট হিংস্র শার্কের সামনে থেকে দেখাটা রোমাঞ্চকর হলেও এতে বিপদ হতে পারে। কিন্তু কেটের কথা অনুযায়ী যদি সে একবার সমুদ্রের নিচে এই অ্যাডভেঞ্চারের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পারে, তাহলে হয়তো তাকে আর কেউ বোরিং মনে করবে না। আসলে তার বয়ফ্রেন্ড তাকে এই কারণেই তো ছেড়ে গেছে, সে নাকি খুবই বোরিং এবং ভীতু প্রকৃতির। কেটের বারবার বলাতে অবশেষে সে রাজি হয়ে যায়। পরদিন তারা যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু সমুদ্রের ধারে হাঙরের থেকে সাবধান থাকার ওয়ার্নিং বোর্ড দেখে লিসা ভয় পেতে শুরু করে। তবে কেট তাকে বোঝায় এটা খুবই সাধারণ একটা ব্যাপার, আর তাছাড়াও তো তারা একটি খাঁচার মধ্যে থাকবে, যেটা হাঙরদের থেকে বাঁচার জন্যই তো বানানো হয়েছে, আর এতে খুবই মজা হবে। এরপর তারা প্রত্যেকেই ক্যাপ্টেন টেলরের সাথে ছোট্ট একটি নৌকায় করে আরেকটি বড় বোটের কাছে গিয়ে পৌঁছায়, যেখানে শার্কদের থেকে বাঁচার জন্য বিশাল মজবুত একটি খাঁচা ছিল। ভিতর ভিতর লিসা কিছুটা ভয় পেলেও এই সব কিছু তার এক্সাইটমেন্ট আরও বাড়িয়ে দেয়। সেই বোট তাদের নিয়ে গিয়ে পৌঁছায় সেই জায়গায় যেখান থেকে তারা ডাইভ করবে। প্রথমে রক্তমাখা কিছু মাছের টুকরো জলে ফেলে দেওয়া হয়, এবং আমরা প্রায় সকলেই জানি রক্ত দেখলে শার্করা আরও আক্রমণাত্মক ও হিংস্র হয়ে ওঠে। ব্যাপারটা কেটের খুব একটা পছন্দ হয় না, কারণ তারা এমনিতেই তো শার্ক দেখার জন্য অপেক্ষা করতে পারত। তাদেরকে ডাকার জন্য এইভাবে রক্তমাখা মাছের টুকরো দেওয়ার কোনো দরকারই ছিল না। কিছুক্ষণ পরেই একটি বিশাল আকৃতির শার্ক তাদের বোটের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। এই বিশাল আকৃতির শার্কগুলিকে দেখে কেট সবকিছুই ভুলে গেছে। সে এবার এইগুলিকে দেখার জন্য এক্সাইটেড হয়ে পড়ে। কিন্তু লিসা আরও ভয় পেতে শুরু করেছে। যদি কোনো রকমের বিপদ হয় সেই জলের নিচে, তাহলে কি হবে? অন্যদিকে লুইস এবং বেঞ্জামিন ডাইভ করার জন্য তৈরি হয়ে গেছে। অক্সিজেন ট্যাঙ্ক সাথে নিয়ে তারা ওই খাঁচার মধ্যে ঢুকে যায়, এবং এরপর ধীরে ধীরে খাঁচাটিকে সমুদ্রের নিচে নামিয়ে দেওয়া হয়। উপর থেকে রেডিওর মাধ্যমে ক্যাপ্টেন টেইলর তাদের খবর নেয় তারা কি ঠিকঠাক আনন্দ করছে, নিচে কোনো অসুবিধা হচ্ছে না তো। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর লিসা এবং কেটকে তৈরি করা হয়। ডাইভিং গিয়ার পরানোর সময় ক্যাপ্টেন তাদেরকে জানিয়ে দেয় অক্সিজেন ট্যাঙ্কে 200% অক্সিজেন রয়েছে। অক্সিজেন যখন 100% হবে তখন তারা যেন ক্যাপ্টেনকে জানিয়ে দেয়, এবং 50% হতেই দুজনকেই ওপরে তুলে নেওয়া হবে। তবে তারা যেন নিজেদেরকে শান্ত রেখে এই রোমাঞ্চের মজা নেয়, কারণ জোরে জোরে নিঃশ্বাস নিলেই অক্সিজেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাদেরকে বেশি গভীরে নামানো হবে না, মাত্র 5 মিটার নিচেই তাদেরকে নামানো হবে। এই বলে তারা তৈরি হয়ে যায়। ইতিমধ্যে লুইস এবং বেঞ্জামিনের সময় শেষ হয়ে এসেছে। তারা সমুদ্রের সারফেসে উঠে আসে, এবং সমুদ্রের গভীরের ওই বিশাল শার্ক মাছ দেখার অনুভূতি তাদের দুইজনকেই জানায়। তারা তো বেশ উৎসাহিত হয়েই খাঁচার ভিতরে ঢুকে যায় এই রোমাঞ্চের মজা নেওয়ার জন্য। খাঁচাটিকে আবারও সমুদ্রের নিচে নামিয়ে দেওয়া হয়। অপরূপ সুন্দর দৃশ্য, চারিদিকে রং বেরঙের মাছ ঘুরে বেড়াচ্ছে। লিসার ভয় এবার দূর হয়ে যায়। সে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে শুরু করে। উপর থেকে সময় সময় ট্রেলার তাদের খবর নেয়। একটি ক্যামেরা দিয়ে তাদের এই মুহূর্তগুলিকে তারা ক্যামেরাবন্দি করতে শুরু করে।
হঠাৎই হাত থেকে ক্যামেরাটি পড়ে যায়। সেই মুহূর্তেই বিশাল আকারের একটি শার্ক সেটিকে গিলে খায়। আর এই রকম দৃশ্য তারা আগে কোনোদিনই দেখেনি। আরও কয়েকটি বিশাল আকারের শার্ক তাদের খাঁচার আশেপাশে ঘোরাফেরা করতে শুরু করে। তখনই খাঁচাটি যে কেবিল দিয়ে বাঁধা ছিল সেই কেবিলটি ফসকে সেটি কিছুটা নিচে চলে আসে। লিসা এবং কেট প্রচণ্ড ভয় পেয়ে যায়। খাঁচাটির কেবিল ছিঁড়ে সেটি সমুদ্রের গভীরে গিয়ে না পড়ে। তারা দ্রুত টেলারকে তাদেরকে উপরে তুলতে বলে। ক্যাপ্টেন জানায় কেবিলটি ভুলবশত একটু স্লিপ হয়ে গেছে শুধুমাত্র, এতে ভয়ের কিছু নেই। তবে দুইজনেই এবার সমুদ্রের উপরে উঠতে চায়। তারা এক মুহূর্তেও এখানে থাকতে চায় না। ক্যাপ্টেন তাদের কথা মতোই সময়ের আগে খাঁচাটিকে উপরের দিকে তুলতে শুরু করে। তবে সমুদ্রের সারফেসে উঠে আসার আগেই হঠাৎই কেবিলটি স্লিপ করে খাঁচাটি সমুদ্রের গভীরের দিকে দ্রুত গতিতে ডুবতে থাকে। তারা দুইজনেই ভয়ে সেন্সলেস হয়ে যায়। প্রচণ্ড প্রেসারে কেবিলটি ছিঁড়ে খাঁচাটি সমুদ্রের একেবারে 47 মিটার গভীরে গিয়ে পৌঁছায়। দুইজনেই কিছুটা আহত হয়ে পড়েছে। কিছুক্ষণ সেন্সলেস থাকার পর জ্ঞান ফিরতেই লিসা প্রচণ্ড ভয়ে উত্তেজিত হয়ে পড়ে। এতে সমস্যা হলো তার অক্সিজেন শেষ হয়ে যাবে। কোনো রকমে কেট তাকে শান্ত করে, কারণ এখন যেভাবেই হোক এই বিপদ থেকে তাদেরকে বাঁচতে হবে। এদিকে লিসার আঘাত থেকে রক্ত বেরোচ্ছে, যেটা মোটেও ভালো ছিল না, কারণ সমুদ্রের এই গভীরে রক্তের গন্ধে শার্ক আরও হিংস্র হয়ে উঠতে পারে। তারা ছিল রেডিও ফ্রিকোয়েন্সির বাইরে, যার ফলে টেলরের আওয়াজ খুব একটা ভালোভাবে শুনতে পায় না। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আদেও তারা বেঁচে আছে কিনা সেটাও জানতো না। যদি কেট খাঁচার বাইরে গিয়ে কিছুটা সাঁতার কেটে উপরের দিকে যায় তাহলে রেডিও ফ্রিকোয়েন্সির মধ্যে সে চলে আসবে এবং খুব সহজেই টেলরের সাথে যোগাযোগ করে তাদেরকে জানাতে পারবে এখনও তারা জীবিত আছে। কিন্তু এটা মুখে বলা যতটাই সহজ ছিল, কাজটা ঠিক তার থেকেও বেশি ঝুঁকিপূর্ণ ছিল। দুজনেই জানতো চারিদিকে হিংস্র শার্ক ঘুরে বেড়াচ্ছে, তার উপরে আবার তারা 47 মিটার সমুদ্রের গভীরে রয়েছে। কিন্তু যেভাবেই হোক ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করাটা খুবই জরুরি। তাই কেট খাঁচা থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু খাঁচার গেটের উপরে ক্রেনের ভাঙা অংশটি পড়ে থাকায় সে গেটটিকে খুলতে পারে না। অক্সিজেন মাস্ক এবং ট্যাঙ্ক ভিতরে রেখেই সে প্রথমে খাঁচার ফাঁকা অংশ দিয়ে বাইরে বেরোয়। এরপর পুনরায় সেগুলিকে পরে নিয়ে খাঁচার উপর থেকে ক্রেনের ভাঙা অংশটিকে সরিয়ে দেয়, যাতে কেট যদি ফিরে না আসে লিসা খুব সহজেই গেটটি খুলে বাইরে বেরোতে পারবে। এই কথাটি শুনে লিসার মন আরও ভেঙে পড়ে, কারণ তারা খুবই ভালো বন্ধু ছিল। যদি এই বিপদ থেকে বেরোতে হয় তারা একসাথেই বেরোবে। কেট ধীরে ধীরে গভীর থেকে অনেকটা উপরের দিকে উঠে আসে, যার ফলে টেলরের সাথে যোগাযোগ হয়ে যায়। অক্সিজেন এখন তার 45%। ক্যাপ্টেন তাকে জানিয়ে দেয় যদি সে দ্রুত গতিতে সমুদ্রের সারফেসের দিকে উঠে আসার চেষ্টা করে তাহলে মস্তিষ্কে এবং শরীরে নাইট্রোজেনের পরিমাণ বাড়ার কারণে মৃত্যুও হতে পারে। তাই খাঁচাটি এখন তাদের কাছে সুরক্ষিত। তবে যখন কেট জানায় সে খাঁচার থেকে বাইরে রয়েছে তখন ক্যাপ্টেন দ্রুত তাকে খাঁচার মধ্যে যেতে বলে। যখন তখন তার উপর ওই হিংস্র শার্কের আক্রমণ হতে পারে। তার উপরে আশপাশটা খুবই অন্ধকার। কেট দ্রুত খাঁচায় ফিরে আসে। ক্যাপ্টেনের সাথে যোগাযোগ হয়েছে জেনে লিসা খুবই খুশি হয়ে যায়। তবে এখন তাদের অক্সিজেন বাঁচাতে হবে, যার জন্য দুজনকে শান্ত থাকতে হবে। অপেক্ষা করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। কিছুক্ষণ পর সমুদ্রের সারফেস থেকে একটি বোটের ইঞ্জিনের আওয়াজ তারা শুনতে পায়, কিন্তু ধীরে ধীরে আওয়াজটা কমতে থাকে। হয়তো বোটটি তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। কেট দ্রুত বোটের সাথে যোগাযোগ করার জন্য আবারও খাঁচার থেকে বাইরে বেরোয় এবং উপর দিকে এগিয়ে বোটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু সেই মুহূর্তেই বিশাল আকৃতির একটি শার্ক তার দিকে ছুটে আসে। কেট ভয়ে দ্রুত খাঁচার ভিতরে ঢুকে পড়ে। একেবারে সামান্যের জন্য সে প্রাণে বাঁচে। তারা ভাবে হয়তো শার্কটি চলে গেছে, তবে সেটি পাল্টা খাঁচার উপরে এসে ধাক্কা মারে, খাঁচাটিকে ভাঙার চেষ্টা করে। জং পড়া এই পুরনো খাঁচাটিই বা কতক্ষণ সহ্য করবে। খাঁচার রড দুমড়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত সেটি ভাঙে না। শার্কটি কিছুক্ষণ চেষ্টা করার পর চলে যায়। এদিকে লিসা বেঁচে থাকার সব আশা হারিয়ে ফেলেছে। প্রচণ্ড ভেঙে পড়েছে সে। আর এটাই তো স্বাভাবিক, সমুদ্রের এতটা গভীরে তারা রয়েছে, চারিদিকে হিংস্র শার্ক ঘুরে বেড়াচ্ছে। লিসার অক্সিজেনও 40% এসে পৌঁছেছে, মানে সে আর 20 মিনিট বেঁচে থাকতে পারবে। এদিকে কেটের অক্সিজেনও 30%, এর মানে খুব তাড়াতাড়ি অক্সিজেনের প্রয়োজন। তারা সারফেসের দিকে ওঠার চেষ্টা করতে পারে, তবে সমস্যা হলো এই অক্সিজেন। দ্রুত গতিতে উপরের দিকে উঠতে গেলেই অক্সিজেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর তাছাড়া শার্কের ভয় তো আছেই। তখনই তারা দূরে একটি টর্চ দেখতে পায়, হয়তো সাহায্য করার জন্য কেউ এই দিকেই আসছে।
তবে অবাক করার বিষয়, কিছুক্ষণের মধ্যেই সেই টর্চটি এক জায়গায় এসেই থেমে পড়ে। তারা পাথর দিয়ে খাঁচার গায়ে আওয়াজ করতে থাকে, কিন্তু সেই লাইটটি এক জায়গায় রয়ে যায়। এই সব কিছুতে কেটের অক্সিজেন 17% এসে দাঁড়িয়েছে এবং লিসার 35%। তাই এখন লিসাকেই সাহায্যের জন্য খাঁচার বাইরে বেরোতে হবে। সে নিজের মনকে শান্ত করে বেরোনোর জন্য তৈরি হয়। কেট তাকে কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দেয়। খাঁচার বাইরে গিয়ে সমুদ্রের একেবারে নিচ ঘেঁষে সামনের দিকে এগোতে হবে। শার্ক সাধারণত ভেসে থাকা জিনিসের উপর আক্রমণ করতে পারে। তার কথা মতোই লিসা এগোতে শুরু করে। পাথরের গা ঘেঁষে সামনের দিকে এগোনোর সময় পিছন দিক থেকে একটি শার্ক তার দিকে ছুটে আসতেই কোনো রকমে সে পাথরের একটি ছোট্ট ফাঁকে ঢুকে নিজের প্রাণ বাঁচায়। শার্কটি পাথরের ফাঁকা দিয়েই তার ওপর আক্রমণ করার চেষ্টা করলেও পারে না, চলে যায়। চারিদিকটা এতটাই ঘন অন্ধকার, আশপাশটা দেখা মুশকিল হয়ে পড়েছে এবং তার ওপর ওই জীবন্ত হিংস্র বিপদ ঘুরে বেড়াচ্ছে। লিসা সেখান থেকে বেরিয়ে পাথরের একেবারে শেষ প্রান্তে এসে দেখে এক অগভীর খাই। খাইয়ের ওই পারে টর্চ লাইটটি দেখা যাচ্ছিল, তবে সেই খাই কতটা গভীর সেটা সে জানত না। প্রাণ হাতে নিয়েই কোনো রকমে খাইটিকে পার করে টর্চটি সে পেয়ে যায়। তবে অদ্ভুত ব্যাপার হলো, সেখানে কেউই ছিল না এবং এখানেই সে আর এক কঠিন বিপদে পড়ে যায়। কেটের সাথে যোগাযোগ করতে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ঠিক কোন দিক থেকে সে এসেছে সেটাও সে হারিয়ে ফেলেছে। দিক খুঁজতে গেলেই একটি শার্ক তার একেবারে সামনে দিয়ে বেরিয়ে যায়। সৌভাগ্যবশত আবারও একবার সে প্রাণে বেঁচে গেছে। তখনই পিছন ঘুরতেই একজন ডুবুরিকে দেখে। সে দ্রুত তাকে খাঁচার মধ্যে যেতে বলে। ঠিক সেই মুহূর্তেই ওই শার্ক তাকে টেনে নিয়ে চলে যায়। সে ভয়ে আবারও পাথরের গা ঘেঁষে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই ডুবুরির মৃতদেহ জলে ভাসতে দেখে সে। সৌভাগ্যবশত সেই সময় কেটের সাথেও তার যোগাযোগ হয়ে যায়। এর আগেই সে দিক হারিয়ে ফেলেছে, তাই বুদ্ধি খাটিয়ে সে কেটকে পাথর দিয়ে ওই খাঁচায় আওয়াজ করতে বলে। মৃত ডুবুরির কাছ থেকে নৌকার সাথে যুক্ত থাকা কেবিলটি এবং স্পেয়ার গান সাথে নিয়ে কেটের আওয়াজ অনুসরণ করে এগোতে শুরু করে সে এবং অনেকটা এদিক ওদিক ঘোরাঘুরির পর একসময় খাঁচাটিকে পেয়ে যায়। প্রথমে সে কেবিলটিকে খাঁচার সাথে যুক্ত করে। সে ক্যাপ্টেন টেলরের সাথে যোগাযোগ করার জন্য আবারও কিছুটা উপরে উঠে আসে। অবশেষে টেলরের সাথে যোগাযোগ করে সমস্ত বিষয়টা জানালেই ক্যাপ্টেন তাকে দ্রুত খাঁচায় ফিরে যেতে বলে। বাইরে সে কোনো মতেই সুরক্ষিত নয়। সে খাঁচায় ফিরে গেলেই খুব তাড়াতাড়ি খাঁচাটিকে উপরে তোলা হবে। লিসা তার কথা মতোই পুনরায় খাঁচার ভিতরে চলে যায় এবং ধীরে ধীরে ক্যাপ্টেন খাঁচাটিকে উপরে তোলা শুরু করে দেয়। হয়তো তারা এবার বেঁচে যাবে। দুইজনের চোখে মুখেই বেঁচে ফেরার খুশি স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছিল। খাঁচাটি ধীরে ধীরে গভীর থেকে উপরের দিকে উঠতে শুরু করে। প্রায় 28 মিটার উপরে চলে আসার পর হঠাৎই সেই কেবিলটি ছিঁড়তে শুরু করে। শুধুমাত্র একটি পাতলা কেবিল ওই খাঁচাটির ওজন ধরে রাখতে পারে না। কিছুক্ষণের মধ্যেই সেই কেবিলটি ছিঁড়ে তারা আবারও সমুদ্রের ওই গভীরে গিয়ে পৌঁছায়। খাঁচাটি সরাসরি এবার লিসার পায়ের উপর এসে পড়েছে। সে যন্ত্রণায় সাহায্য চায়। কেট সেটিকে তোলার চেষ্টা করলেও প্রচণ্ড ভারী লোহার খাঁচাটিকে সরাতে পারে না। তাদের অক্সিজেন প্রায় শেষের দিকে হয়ে এসেছে। কেটের আর মাত্র 5% অক্সিজেনই বেঁচে আছে। আর কিছুক্ষণই সে নিঃশ্বাস নিতে পারবে। দ্রুত সে টেলারের সাথে যোগাযোগ করার জন্য উপরের দিকে উঠে আসে এবং পুরো বিষয়টা টেলারকে জানায়। টেলার যতটুকু সাহায্য করার সে করেছে। স্থানীয় কোস্টগার্ডের সাথে তারা যোগাযোগ করেছে। আর মাত্র 1 ঘন্টার মধ্যে তারা উদ্ধারের জন্য এখানে পৌঁছে যাবে এবং খুব তাড়াতাড়ি তাদেরকে রেস্কিউ করে নেওয়া হবে। তবে ততক্ষণ বেঁচে থাকার জন্য টেলার এক্সট্রা কিছু সিলিন্ডার জলের নিচে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু টেলার একটা কথা জানিয়ে দেয়, সিলিন্ডারটি পরিবর্তন করার সময় তাদের শরীরে নাইট্রোজেন প্রবেশ করতে পারে, যার ফলে অদ্ভুত রকম রিয়াকশন হতে পারে, যেমন ভুল বকা, হ্যালোসিনেট করা, মানে এমন কিছু দেখা যেটা আসলেই হচ্ছে না। তাই খুব সাবধানের সাথে তাদেরকে ট্যাঙ্ক পরিবর্তন করতে হবে। কিছুক্ষণ পর 2টি অক্সিজেন ট্যাঙ্ক সে পাঠিয়ে দেয়। কেট খাঁচা থেকে বেরিয়ে প্রথমে তার নিজের ট্যাঙ্ক পরিবর্তন করে। ট্যাঙ্কের সাথে সে কিছু আন্ডার ওয়াটার ফ্লেয়ার পাঠিয়ে দিয়েছে, যাতে তারা হিংস্র শার্কদের দূরে রাখতে পারে। তবে বিপদ এখনও কাটেনি। কয়েকটি শার্ক উপরে ঘোরাফেরা করতে দেখা যায়। কেট পাথরের গা ঘেঁষে শুয়ে পড়ে। শার্কগুলি তার একেবারে কাছ দিয়ে চলে যায়। লিসার অক্সিজেন প্রায় শেষ হয়ে গেছে। তার অক্সিজেনের দরকার, যার ফলে কেট উঠে খাঁচার দিকে যেতে গেলেই সেই শার্ক অন্ধকারের ভিতর থেকে ছুটে এসে তার উপর আক্রমণ করে বসে। সিলিন্ডারটি সেখানেই পড়ে যায়। চোখের সামনে এই দৃশ্য দেখে লিসা প্রচণ্ড ভেঙে পড়ে। তবে তাদেরকে বেঁচে ফিরতে হবে। আহত কেটকে তাকে বাঁচাতেই হবে।
কোনো রকমে সে নিজেকে সামলে বেঁচে ফেরার কৌশল খুঁজতে শুরু করে। সামনেই পড়ে রয়েছে সেই অক্সিজেন ট্যাঙ্কটি, তবে তার হাতের নাগালের বাইরে। পাশে ছিল সেই স্পেয়ার গান, কিন্তু এখানেও এক বিপদ ঘটে যায়। স্পেয়ার গানটিকে টানতে গিয়ে তার হাত কেটে যায়। আর সমুদ্রের নিচে জলের সাথে এইভাবে রক্ত ছড়িয়ে যাওয়া মানে হিংস্র শার্কদের উৎপাত। স্পিয়ার গানের তীক্ষ্ণ তীরটি সিলিন্ডারের দিকে ছুঁড়ে বেশ কয়েকবার চেষ্টা করার পর অবশেষে সিলিন্ডারটিকে তার দিকে টানতে পারে। অক্সিজেন এখন তার মাত্র 2%। সে তাড়াতাড়ি ট্যাঙ্কটিকে চেঞ্জ করতে শুরু করে এবং একেবারে শেষ মুহূর্তে সৌভাগ্যবশত মরতে মরতে সে বেঁচে যায়। লিসা এক দীর্ঘ নিঃশ্বাস নেয়, চোখ বুজে কিছুক্ষণ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। তখনই তার মাইক্রোফোনে কেটের কথা ভেসে ওঠে। শার্কের আক্রমণ থেকে সে বেঁচে গেছে, তবে সে আহত অবস্থায় পড়ে আছে। তার অক্সিজেনও লিক হতে শুরু করেছে। কেটের এই সব কথা শুনে লিসা আর বসে থাকতে পারে না। যেভাবেই হোক তার পাটিকে খাঁচার বাইরে বার করতেই হবে। কেটকে তাকে বাঁচাতেই হবে। পাটিকে বার করার চেষ্টা করতে শুরু করে সে। কোনো রকমে খাঁচার নিচে তার বিসিজি জ্যাকেটটিকে দিয়ে সেটিকে ফুলিয়ে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করার পরেও পাটিকে অবশেষে বার করে ফেলে। এরপর সে দ্রুত খাঁচার বাইরে বেরিয়ে চারিদিকে কেটকে খুঁজতে থাকে। একসময় কেট তার হাতে থাকা লাইটের আলোটিকে দেখতে পায়। এরপর পাথরে জোরে জোরে আওয়াজ দিতেই কিছুটা দূরেই পাথরের মাঝে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে তার, যেটা মোটেও ভালো খবর ছিল না। রক্তের কারণে আশপাশ থেকে যখন তখন শার্কের আক্রমণ হতে পারে। তবে শেষ চেষ্টা লিসা করেই ছাড়বে। লিসা কেটকে নিয়ে উপরের দিকে উঠতে শুরু করে, সাথে সেই ফ্লেয়ার জ্বালিয়ে, যাতে শার্কদের তাদের থেকে দূরে রাখা যায়। এইভাবে তারা ধীরে ধীরে অনেকটা উপরে উঠে আসার পর টেলারের সাথে পুনরায় যোগাযোগ হয়। টেলার তাদের খুবই ধীরে ধীরে উপরের দিকে উঠতে বলে। দ্রুত উপরে উঠে আসলেই তাদের মৃত্যু হয়ে যাবে। টেলারের কথা মতোই তারা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। তবে একসময় তাদের ফ্লেয়ারটি নিভে যায়। পরক্ষণেই যখন তারা আরেকটি ফ্লেয়ার জ্বালায়, তখন এক ভয়ানক দৃশ্য তারা দেখে। চারিদিকে বেশ কয়েকটি হিংস্র শার্ক তাদেরকে ঘিরে ফেলেছে। ফ্লেয়ার লাইটের কারণে শার্কগুলি তাদের কাছাকাছি আসে না। এইভাবে তারা অনেকটা উপরে উঠে আসে, কিন্তু একসময় সেটিও নিভে যায়। দ্রুত তারা তাদের ডাইভিং গিয়ার এবং অক্সিজেন ট্যাঙ্ক খুলে সারফেসের দিকে উঠে আসে। কিছুটা দূরেই টেলারের বোট দাঁড়িয়েছিল, হাত নেড়ে চিৎকার করে সাহায্য চায়। আমরা এদিকে রয়েছি, বাঁচাও আমাদের। টেলার একটি দড়ি তাদের দিকে ছুঁড়ে দেয়। তবে ক্ষত অংশ থেকে রক্ত জলের নিচে ছড়াতেই শার্করা আরও উত্তেজিত হয়ে ওঠে। একটি তো এসে সরাসরি লিসার পায়ে কামড় ধরে, তাকে জলের নিচে নিয়ে যায়। তবে সে হার মানে না, কোনো রকমে পা ছাড়িয়ে দড়িটিকে ধরে ফেলে। ক্যাপ্টেন তাদের দুইজনকেই বোটের দিকে টানতে শুরু করে, কিন্তু বোটে ওঠার আগেই লিসার পা কামড়ে ধরে আরেকটি শার্ক। আবারও সে জলে পড়ে যায়। এখানেই লিসা বুদ্ধি কাটিয়ে তার চোখে আঘাত করে এবং অবশেষে কোনো রকমে ক্যাপ্টেন টেলার তাদেরকে বোটে তুলে নেয়। খুবই খারাপভাবে আহত ছিল তারা। শরীরের প্রত্যেকটা জায়গায় হাঙরের কামড় ছিল। ক্যাপ্টেন তাদের আঘাতে ওষুধ লাগানোর সময় জিজ্ঞাসা করে তারা কি ঠিক আছে। তবে ক্যাপ্টেনের আওয়াজ কেমন যেন তার কাছে রেডিওর মতো শুনতে লাগে এবং এরপর সে যা দেখে সেটা সত্যিই অবাক করার ছিল। আসলে সে বোটে নয়, সমুদ্রের গভীরে সেই খাঁচাতেই পড়ে রয়েছে। অক্সিজেন ট্যাঙ্ক পরিবর্তন করার সময় শরীরে নাইট্রোজেনের পরিমাণ বাড়ার কারণে এতক্ষণ সে যা কিছুই দেখেছে সেগুলি তার সব ভুলই ছিল। তার সবথেকে প্রিয় বন্ধু কেট অনেক আগেই শার্কের আক্রমণে মারা গেছে। নাইট্রোজেন তার শরীরে এমন রিয়াকশন শুরু করেছে যে সে আবোল তাবোল কথা বলছে এবং পাগলের মতো হাসছে। এইভাবে কিছুক্ষণ কেটে যায়। অবশেষে দুইজন কোস্টগার্ডের প্রফেশনাল ডাইভার লিসার দিকে আসতে দেখা যায়। তারা তার পা খাঁচা থেকে ছাড়িয়ে তাকে নিয়ে সমুদ্রের সারফেসের দিকে উঠে যেতে থাকে এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই সার্ভাইভাল মুভি আপনাদের কেমন লাগলো? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো রকম প্রশ্ন থাকলে সেটা কমেন্টে করবেন, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই রকম মুভি আপনাদের কেমন লাগে? যদি আসলেই ভালো লাগে তাহলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমি আবারও একটি সুন্দর মুভি নিয়ে হাজির হব, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।